মল্লিকা বন্দ্যোপাধ্যায় এই চপের দোকানের যিনি মালিক তার সাথে সহযোগিতা করে একটা চপ খাচ্ছে আমার জন্য তিনি ভাগ্যবান হবো। জয় বাংলা। আমরা খুব আনন্দিত যে আমাদের পার্টি দিদির সঙ্গে সহযোগিতা করে একটা কচুরি ভাবছে। জয় বাংলা। কলকাতা হাইকোর্টের রায় প্রায় 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। রাজ্যসভা নির্বাচন রয়েছে, তো রাজ্য রাজনীতিতে এই নিয়ে শোরগোল পড়ে গেছে। এমত অবস্থায় আমি এখন রয়েছি বরানগরে। এবারে বরানগরে রাজনৈতিক তাৎপর্য সম্পূর্ণ ভিন্ন। তার দুটো কারণ হচ্ছে, বরানগরের দুবারের বিধায়ক তাপস রায় বরানগর থেকে বিজেপিতে যোগদান করেছে, তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করেছে এবং উত্তর কলকাতা থেকে দাঁড়িয়েছে। বরানগরে এবার বিধানসভা লোকসভার দুটো আসনের দুজন প্রতিদ্বন্দ্বিতা করছে, একই দিনে ভোট। যদিও এখানে সিপিএমও ভালো প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য ভালো প্রার্থীকে দাঁড় করিয়েছে, তবুও হাওয়া বলছে বা জনগণ বলছে তৃণমূলের একমাত্র প্রতিপক্ষ হচ্ছে বিজেপি। বিধানসভায় সজল ঘোষ বরানগরকে প্রতিনিধিত্ব করছে বিজেপির পক্ষ থেকে। আর বরানগরের বিজেপি বা বিজেপির সংগঠক যারা করে, তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন রাজীব মিশ্র, এবং আঞ্চলিক স্তরের রাজনীতি নয়, কেন্দ্রীয় স্তরে রাজনীতি করেন হচ্ছে এই রাজীব মিশ্র। আমরা সেই রাজীবদাকে পেয়ে গেছি, কিছু প্রশ্ন করে নেব। রাজীবদা, কালকের খবর প্রায় 20,000 শিক্ষক যাদের নিয়োগ ছিল এটা বাতিল হয়ে গেছে। বরানগরের ক্ষেত্রে এটা এই যেহেতু দুটো ইলেকশন রয়েছে, কতটা এফেক্ট করবে বলে তোমার মনে হয়? এই যে সরকারটা যে দুর্নীতিগ্রস্ত, এটা আরেকবার প্রমাণিত হলো এই রায়। এবং আপনাকে বলি, যাদের চাকরিগুলো চলে গেল, বাংলারই ছেলে মেয়ে, তাদের চাকরি চলে গেছে, কিন্তু এত বড় একটা চক্র যারা এই ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করেছিল, তাদেরকে খুঁজে বার করতে হবে এবং কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া উচিত। আজকে এই ছেলে মেয়েদের চাকরি গেল। আমি বলছি, বরানগর পৌরসভা সহ পশ্চিমবাংলার বিভিন্ন পৌরসভায় একই রকম দুর্নীতি হয়েছে, একই রকম দুর্নীতি হয়েছে। তার ফলে বরানগর পৌরসভায় যারা চাকরি করছে, আমি বরানগর নিয়েই বলছি, যেহেতু আমার বরানগরের উপনির্বাচন, আমি তাই বলছি, যারা চাকরি করছে তারা যেমন ভীত সন্ত্রস্ত, আর যারা বেআইনিভাবে চাকরি দিয়েছে তারাও সন্তুষ্ট। এবং আপনি দেখতে পাবেন ভোটের বাক্সে এর রেজাল্ট দেখতে পাবেন। আমার ধারণা
যে আমাদের এখানে নির্বাচন 1 জুন, তার আগে আরো কিছু বড় ঘটনা ঘটতে চলেছে। একটা সময় তুমি কংগ্রেস করতে, সেখান থেকে তোমার তৃণমূল, এবং তারপর তুমি বিজেপিতে যোগদান করো। তুমি তৃণমূলের যার নেতৃত্বে করতে, বা যে যে এই বড়নগর বিধানসভায় তাপস রায়ের বিধায়ক ছিল, তার আন্ডারে তুমি কিছু বছর কাজ করেছো, বা তৃণমূলের হয়ে তুমি কাজটা করেছো। তো সেই তাপস রায়, যিনি তৃণমূল থেকে তুমি এখন বিজেপিতে যোগদান করেছে, একটা সময় সেই তাপস রায় তোমাকে বলেছিল যে তোমায় যেন তৃণমূলে ফেরত না নেওয়া হয়, বা তোমাকে যেন ফিরিয়ে নেওয়া না হয়। কেমন লাগছে এই তাপস রায় আবার বিজেপিতে যোগদান করায়? দেখুন, আমি কিন্তু তৃণমূলে ফিরিনি। আমি যখন যেটাকে ত্যাগ করেছি অনেক আগে, আমি এটুকু বলতে পারি, আমি তাপসদার আগে বুঝতে পেরেছিলাম এটা দুর্নীতিগ্রস্ত। আমি তৃণমূলে ব্যাক করিনি, কিন্তু তাপসদাকে জয় শ্রীরাম বলে বিজেপিতে আসতে হয়েছে। নিশ্চিত করে তাপসদা বুঝতে পেরেছে যে তৃণমূল একটা দুর্নীতিগ্রস্ত দল, বিজেপিতে যোগ দিয়েছে, উনি প্রার্থী হয়েছে। ঈশ্বরের কাছে ওনার জয় প্রার্থনা করব, এবং আশা করব যে উনি আরো দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টিকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করবে। বরানগর বিধানসভা লোকসভা পড়ছে দমদম লোকসভা। এখানে দুজন প্রতিদ্বন্দ্বিতা করছে, শিলবদ্র দত্ত বিজেপি থেকে এবং সৌগত রায় হচ্ছে তৃণমূলের থেকে। যদিও সিপিএম এর প্রার্থীটাও এবারে বেশ ভালো প্রার্থী রয়েছে, এবং সুজন চক্রবর্তী সিপিএম এর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছে। কি মনে হয় যে আগের বারে প্রায় 60,000, গত লোকসভায় 60,000 ভোটে জিতেছিল সৌগত রায়, এবং 15-16,000 ভোট পেয়েছিল সিপিএম। তো এবারে যেহেতু বিভিন্ন বিষয় নিয়ে তৃণমূল দল বিভিন্ন বিষয় নিয়ে আক্রান্ত, বা এই সিবিআই ইডি একের পর এক তদন্ত হচ্ছে, সেখান থেকে আমরা দুদিন আগে দেখলাম যে সিপিএম এর বিশাল মিছিলে এসেছিল, যেন গৌতম দেব পর্যন্ত বরানগরে হেঁটে গেছে। তো মনে হয় না যে এবার যদি সিপিএম এর উত্থান হয়, তাহলে সেকেন্ড পজিশনটা হারাতে পারে বিজেপি? দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, সিপিএম বা বামফ্রন্ট, সিপিএম না, বামফ্রন্টের চেয়ারম্যান হচ্ছে বিমান বোস, আর ওনার হাইকমান্ড, ওনার আবার পলিট ব্যুরোর মাথা হচ্ছেন সীতারাম ইয়েচুরি, তার আবার হাইকমান্ড হচ্ছে মমতা ব্যানার্জি। আলটিমেট বিমানবাবু পশ্চিমবাংলার দায়িত্বে আছে বামফ্রন্টের, কিন্তু সার্বিক সিপিএম এর দায়িত্বটা রয়েছে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি ঠিক করে দেয় কে প্রার্থী হবে, বামফ্রন্টের কে জোট হবে, কে কোথায় প্রার্থী হবে। মমতা ব্যানার্জি বলেছে যে সৌগত বাবুকে জেতাতে হবে, এই সুজন বাবুকে যাদবপুরে দাঁড়ালে চলবে না। সুজন বাবুকে সিপিএম এর বামফ্রন্টের ভোট ধরে রাখার জন্য পাঠানো হয়েছে দমদমে। প্রায় 52 বছর বাদে আরএসপির হাত থেকে সিটটা পেয়েছে সিপিএম, বদান্যতায় মমতা ব্যানার্জি। কারণ আমরা যদি ভেতরের একটু জানি যে এই জেলার রাজনীতিতে সিপিএম এর সব থেকে গুড বয় এবং মমতা ব্যানার্জির সব থেকে, আমি যতটুকু জানতাম, মমতা ব্যানার্জির খুব স্নেহধন্য হচ্ছে এই আমাদের তন্ময় বাবু। তাপস রায় যদি কোনো কথা বলতো আর তন্ময় বাবু কোনো কথা বলতো, তন্ময় বাবুর কথাটা মমতা ব্যানার্জি ফার্স্ট রাখতো। তাই তন্ময় বাবু প্রার্থী হয়েছেন মমতা ব্যানার্জির নির্দেশে, বিমান বোস তো নিমিত্ত মাত্র। নির্দেশ কিন্তু নবান্ন থেকে আসছে যে তন্ময়কে প্রার্থী করো, না হলে আমাদের সায়ন্তিকা জিততে পারবে না। তন্ময় ওখানে প্রার্থী হলে, তন্ময়দা এত বছর বরানগরে রাজনীতি করেছে, তন্ময়দাকে গিয়ে দাঁড়াতে হয়েছে উত্তর দমদমে, কিন্তু বরানগরে সিট পাইনি, ওখান থেকে বিধায়ক হয়েছে। হঠাৎ এবারে বরানগরে পেলেন কেন? কারণ বরানগরে সায়ন্তিকা বিপদের মধ্যে আছে। দেখুন, আমার সময় এটা কথা বলে যে আজকে যে তন্ময়দা বা সিপিএম পার্টির আজকে ভূমিকাটা হচ্ছে ভোট কাটুয়া। ভোট কাটুয়া সিপিএম কতটা ভোট কাটবে তার উপর সজল ঘোষ এবং সায়ন্তিকার ভাগ্য নির্ধারণ করছে। তাই জন্য নবান্নয় মোটামুটি উনি মাঝে মাঝে বিমানবাবুকে ডেকে ফিস ফ্রাই খাইয়ে নির্দেশ দেন যে যাও, আমি আরএসপি কে বলে দিচ্ছি
আরএসপি ওখানে তোমাদের কিছু বলবে না, তুমি তন্ময়কে প্রার্থী করো, আমার ওখানে সায়ন্তিকাকে চাই। কিন্তু আমি আপনাকে বলছি, সজল ঘোষের যদি আপনি রেকর্ড দেখেন, সজল ঘোষ কিন্তু মাটি থেকে উঠে আসা ছেলে, ছাত্র রাজনীতি করে সিটি কলেজ থেকে ছাত্র রাজনীতি, পশ্চিমবাংলা জুড়ে ছাত্র রাজনীতি করেছে। আমি সজলের সাথে একটা সময় ছাত্র রাজনীতি করেছি। কিন্তু আপনাকে এইটা দায়িত্ব সহকারে বলতে পারি, পশ্চিমবাংলায় একটা মানুষও বলতে পারবে না সজল ঘোষ কোনো ছাত্রকে ভর্তি করে 1 টাকা নিয়েছে। সজল ঘোষ যে কোনো রকম সামাজিক কাজের সাথে যুক্ত, হতে পারে সেটা দুর্গাপুজো, হতে পারে সেটা বসন্ত উৎসব, হতে পারে সেটা ফুলের মেলা, হতে পারে সেটা পাখির মেলা, হতে পারে সেটা কুকুরের প্রদর্শন বা খাওয়া দাওয়ার মেলা। প্রতিদিন একটা ছেলে প্রতি মুহূর্তে প্রতি বছরের সারা সময় সামাজিক কাজের সাথে আজকে ধরুন 30-35 বছর যুক্ত, যার বিরুদ্ধে ইভেন তৃণমূলও বলতে পারো না যার বিরুদ্ধে 1 টাকার অভিযোগ হয়েছে, একটা ছাত্রকে ভর্তি করেও 1 টাকা নেয়। এইরকম একটা জনপ্রতিনিধি, যে ছেলেটা 50 নম্বর ওয়ার্ডে একটা কাউন্সিলর, তারপরে সেই ছেলেটা মেটিয়া বুঝে দৌড়ে যায়, সেই ছেলেটা যে একটা প্রতিবাদী মুখ। পশ্চিমবাংলায় আজকের দিনে প্রতিবাদী মুখ দরকার। সিপিএম এর মেধাবী ছাত্রী মমতা ব্যানার্জি ঠিক সিপিএম এর কায়দায়, আপনি বলুন তো কলেজগুলোতে নির্বাচন হয় আর বন্ধ হয়ে গেছে। সিপিএম এর কায়দায় গণতন্ত্রটাকে স্তব্ধ করে দিতে চাইছে। সেই জায়গায় একটা প্রতিবাদী মুখ দরকার, যে মুখটা গিয়ে সরাসরি বিধানসভায় মমতা ব্যানার্জিকে মুখের ওপর বলতে পারবে। যেমন সজল ঘোষ 50-এর কাউন্সিলর, কিন্তু কলকাতা কর্পোরেশনের দুর্নীতি নিয়ে প্রতিদিন একাই লড়াই করে যাচ্ছে। তাই সজল ঘোষকে বরানগরবাসীর খুব প্রয়োজন, বরানগরবাসী খুব সানন্দে সজল ঘোষকে গ্রহণ করেছে। এবং সজল ঘোষ প্রার্থী হয়েছেন এই রোদে, সকাল 8:30 থেকে 2টো, লোকের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছে, মানুষকে গিয়ে বলছে আমার 2 বছরের জন্য দিন, 2 বছরে আমি যদি আপনাদের হয়ে লড়াই করতে না পারি 2 বছর বাদে আমায় পাল্টে দেবেন। ঠিক উল্টো দিকে একটা দলের প্রার্থী রয়েছে, তিনি ন্যায়িকা, কখনো কুকুর জড়িয়ে ধরছেন, কখনো এসি গাড়িতে থেকে কাঁচ নামিয়ে হাত নাড়ছেন, কখনো সকালে 2 ঘন্টা বিকেলে 2 ঘন্টা, যাকে এখনই দেখা যাচ্ছে না। এই প্রচার, যেখানে প্রচার চলছে, যাকে প্রচারেই সাধারণ মানুষ পাচ্ছে না, সেই সাধারণ মানুষকে নিশ্চিত করে ভোটের পর উনি যদি জেতেন বিধায়িকাকে পাবেন? কোনোদিন পাবেন না। কিন্তু সায়ন্তিকার জন্য তৃণমূলের সংগঠক রয়েছে, সংগঠকের বিভিন্ন ব্যক্তিরা বিভিন্ন জায়গায় যখন যাচ্ছে কাতারে কাতারে লোক। অপর পক্ষে দেখবে 50 নম্বরের কলকাতার কাউন্সিলর সজল ঘোষ যখন এখানে বেরোচ্ছে, কোনো একটা জায়গায় মনে হচ্ছে যে সাংগঠনিক প্রভাব বরানগরের মধ্যে সেভাবে নেই, লোকজন সেইভাবে নেই। সব জায়গায় যেখানে যেখানে যাওয়া হচ্ছে এডুকেটেড পার্সন, যারা রাজনীতিটা বোঝে, এরকম পাবলিক সজল ঘোষের সাথে রাস্তায় নামার লোকের অভাব, যেটা আমরা দেখতে পাচ্ছি। তো সংগঠক যেখানে নেই, সেখান থেকে কি রেজাল্ট পাওয়া বা ভালো ফল করা আশা করা যেতে পারে? দেখুন, সংগঠন মানে জোর করে লোককে ধরে নিয়ে আসা নয়। আর টোটো বন্ধ করে দিচ্ছে, আর কোন হারমাত বলছে বা ক্যান্ডিডেট বলছে অটোওয়ালা টোটোওয়ালাদের ওপর প্রতিদিন অত্যাচার করে রাস্তার ধারে যারা দোকান করে আছে তাদেরকে জোর করে মিছিলে নিয়ে আসা হয়। আমরা যে কালচার সিপিএম এর আমলে দেখেছিলাম শেষের দিকটায়, সেই একই কালচার বহন করে যাচ্ছে। আর বরানগরের সংগঠক কে? বড় সংগঠন বলে কিছু নেই, কিছু তোলাবাজ আছে, আর কিছু পাগল কাউন্সিলর আছে, কখনো গান গায়, মঞ্চ পেয়েছে দেখলাম গান গাইতে শুরু করে দিয়েছে। ঠিক আছে, এরা কাউন্সিলররা এখন নায়িকার সাথে সেলফি তুলতে ব্যস্ত। আবার কিছু মহিলা কাউন্সিলর এই ভয়ে আতঙ্কিত যে তাদের বাজার শেষ। আবার তৃণমূলের এক শ্রেণীর কাউন্সিলর ভাবছে যে এরা ডাইরেক্ট মমতা ব্যানার্জির রিক্রুটমেন্ট,
বা ভাইপোর রিক্রুটমেন্ট। ওদের চুরিচামারি খবরটা যদি কালীঘাট অব্দি পৌঁছে যায় খুব বিপদ হতে পারে। তৃণমূল আপনাকে বলছি দায়িত্ব সহকারে সায়ন্তিকাকে হারিয়ে দেবে। যারা সায়ন্তিকার সাথে ঘুরছে তারা সায়ন্তিকাকে হারাতে বড় ভূমিকা নেবে, কারণ কেউ সায়ন্তিকাকে নিজের ভাগ দিতে রাজি হয়। আগে অবধি বরানগরে যখন প্রার্থী তালিকা নিয়ে চর্চা হচ্ছিল, দেখবেন কয়েকজনের নাম ঘোরাফেরা করছিল। তারা অনেকে স্বপ্নও দেখে ফেলেছিল যে বরানগর থেকে বেরিয়ে সামনে হুটার বাজিয়ে তাপসদার বাড়ির পাশ দিয়ে আমি নবান্নয় চলে যাব, তাপসদা দেখবে। স্বপ্ন ভঙ্গ হয়ে গেছে, স্বপ্ন ভঙ্গ, বুকে ব্যথা। তারপরে আবার যদি নিজের কাটমানি থেকে ভাগ দিতে হয়, তাদের ভাগ হবে না, এ ভাগ দেয়া যাবে না। কেউ কারুর ভাগ থেকে কিছু দেবে না, কারণ ওরাও জানে যে সায়ন্তিকা কালীঘাট থেকে পাঠানো কালেকশন এজেন্ট, ভাগটা ঠিক মতো পৌঁছে দিতে হবে। তাই ওরা দায়িত্ব সহকারে সায়ন্তিকাকে হারিয়ে দেবে। কামারহাটির 4টে ওয়ার্ড রয়েছে, যেটা বিধানসভায় পড়ছে আর কি, বরানগর বিধানসভায় আন্ডারে পড়ছে। তো এমত অবস্থায় আমরা দেখেছি যে পানিহাটিতে বিজেপির জেলা অফিস রয়েছে, কিন্তু আমরা সংগঠক দেখতে গেলে যেখানে জেলা অফিস এত কাছে আমাদের, তো সেখান থেকেও না কামারহাটিতে দক্ষ বিজেপির সংগঠক রয়েছে, না পানিহাটিতে দক্ষ সংগঠক রয়েছে। তো এইভাবে লোকসভার সিটটাকে ছিনিয়ে নেওয়া সম্ভব? দেখুন, আপনাকে একটা কথা বলে যাই, 2014 সারা ভারতবর্ষে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি লড়ছে। তখন ভারতীয় জনতা পার্টির কোনো সংগঠকই ছিল না এইভাবে, কিন্তু ভারতীয় জনতা পার্টি জয়লাভ করে। কংগ্রেসের অন্যায়ের বিরুদ্ধে সেদিন ভোটটা হয়েছে, আর আজকের ভোটটা হচ্ছে মোদিজির উন্নয়নকে দেখে। আজকের ভোটটা, এই যে ভোটটা, এই ভোট মোদিজির নতুন ভারত, যে ভারতবর্ষ আজকে পৃথিবীকে পথ দেখায়, যে ভারতবর্ষ সারা পৃথিবীতে যখন করোনা হয় ভারত মহাগুরুর ভূমিকা পালন করে এবং ভ্যাকসিন তৈরি করে সারা পৃথিবীকে দান করেছে। এটা মোদিজির ভারতবর্ষ, যে ভারতবর্ষের ছেলেরা রাশিয়া ইউক্রেনে যুদ্ধে যখন লাগে, ভারতীয় ছাত্ররা যখন ইউক্রেনে ছিল, তখন ইউক্রেন থেকে ফেরার পথে শুধু মোদিজির কথায় 7 ঘন্টা রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বন্ধ ছিল, ভারতীয় ছাত্ররা ফিরবে বলে। এটাই নতুন ভারতবর্ষ। সাধারণ মানুষ বলছে, রাজনৈতিক মহল বলছে মোদি গ্যারান্টি ফিকে হয়ে যাবে 1000 টাকার লক্ষ্মীর ভান্ডারের কাছে, কি বল? দেখুন, মোদি গ্যারান্টি ফিকে হয়ে যাবে 1000 টাকা লক্ষ্মী ভান্ডারের কাছে, এটা বিজেপির বিরুদ্ধে একটা অপপ্রচার এবং বাংলার মানুষের প্রতি তৃণমূলের কি মনোভাব এটার মধ্যে দিয়ে প্রকাশ পায়। এরা বাংলার মানুষকে ভিখারি ভাবে, এরা বাংলার মা বোনেদের ওপর অত্যাচার করবে, সন্দেশখালি করবে, কিন্তু বাংলার মা বোনেদের মুখে 1000 টাকার নোট আটকে দিতে হবে। সন্দেশখালির বাড়ির মহিলাদের রাত্রি 12টার সময় পিঠে বানাতে যেতে হবে, তার কারণ তোমায় আমি 1000 টাকা দিয়েছি। কিন্তু মমতা ব্যানার্জির এত উন্নয়ন, এত প্রকল্প, কিন্তু সেই জায়গা থেকে মোদিজির এর আগেও বলেছিল যে লোকসভায় যে আমি আসলে আমি এত টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেবো, এই তারপরে এখনো বলছে যে ইডি সিবিআই আমি যদি আসি তো আমি চিন্তা করে দেখবো যে টাকা ইডি সিবিআই তুলে নিয়ে এসছে পশ্চিমবঙ্গের গরিব মানুষের কাছে সেটাকে ভাগ বাটোয়ারা করে দেবো, কিন্তু মানুষ তো কিছু দেখতে পাচ্ছেন। তো সেই জায়গায় কেন মানুষ বিজেপিকে ভোট দিতে যাবে? আমি একটা কথা বলি, এই কথাটা না মাঝে মাঝেই দেখি বিরোধী পক্ষরা প্রচার করে। যদি কোনো একটা ভিডিও ফুটেজ দেখান যে মোদিজি বলেছে 15 লক্ষ টাকা করে কোনো অ্যাকাউন্ট, কোনো ভারতবাসীর অ্যাকাউন্টে দেবো, কথাটা কি বলেছে প্রথম দেখতে হবে। বলছে যে পরিমাণ টাকা বিদেশে রয়েছে সেটাকে রিকভারি করলে এক একজনের অ্যাকাউন্টে যেতে পার। কখনো বলেনি
কখনো বলেনি যে দেয়া হবে, এটা হয় না, এটা বিরোধীদের অপপ্রচার। তাহলে যে রিকভারি হয়নি এটা যেটা বলে মোদি এসছিল, তা সেই জায়গা থেকে তো মোদির কথাই যদি যে যে মানুষকে যেটা বলছে সেটাই যখন না হলো, তো এটা ব্যর্থতা হচ্ছে না? না না, রিকভারি হয়নি আমরা বলিনি, নিশ্চিত করে রিকভারি হয়েছে বলে তো আপনি এত উন্নয়ন দেখছেন। এই যে রাস্তা দেখছেন, টানেল কেটে রাস্তা হচ্ছে, এই যে বন্দে ভারত ট্রেন হচ্ছে, এই যে পৃথিবীর সব থেকে উঁচুতে রেল লাইন হচ্ছে কাশ্মীরে, প্রত্যেকে টাকা আসছে। এই যে আমরা হেলিকপ্টার যুদ্ধ যে হেলিকপ্টারগুলো কিনছি, প্রত্যেকে আসছে টাকা, প্রত্যেকে আসছে, টাকাটা ইউটিলাইজ হচ্ছে। এই সড়ক পথে এত নির্মাণ, এত রাস্তাঘাট, সমুদ্রের মধ্যে দিয়ে রাস্তা, এই পশ্চিমবাংলায় তৃণমূলের সরকার আছে, দক্ষিণেশ্বর দিয়ে মেট্রো রেলটাকে এনে দিয়েছে, বিধায়ক তো তাপসবাবু ছিলেন, নরেন্দ্র মোদীজি এনে দিয়েছে, তৃণমূলের বিধায়ক ছিলেন, এনে দিয়েছেন নরেন্দ্র মোদীজি। সৌগতবাবুর কোনো এইগুলো এনেছে কি থেকে? নির্বাচনী ফান্ডের টাকায়, না আপনার কোভিডের সময় মোদি ফান্ডে সেই টাকা দিয়ে করেছে? না না, এগুলো নির্বাচনী ফান্ডেরও টাকা নয়, মোদি ফান্ডেরও টাকা নয়, এগুলো এই টাকাগুলো দেশের উন্নয়নের খাতের টাকা, প্রপার ইউটিলাইজেশন হচ্ছে। আজকে বলুন না, কলকাতায় আমাদের বা পশ্চিমবাংলায় আমাদের সরকার নেই, তারপরেও গঙ্গার তলা দিয়ে মেট্রো রেলটা হাওড়ায় গেল, তো কে করলো? নরেন্দ্র মোদীজি করেছে। শ্যামাপ্রসাদ মুখার্জির দল একটা বাঙালির দল, আর যারা বাঙালি বাঙালি করে চাচায় তারা একটু মনে করে দেখুন, প্রণববাবু যখন রাষ্ট্রপতি হতে গেছিল, তার বিরুদ্ধে সব থেকে বেশি চিৎকার করেছিলেন তিনি সব থেকে বেশি বাংলার প্রতি দরদ দেখান। গতকাল মিঠুন চক্রবর্তী, একজন বাঙালি, পদ্মবিভূষণ পেয়েছেন, আর তাকে অসম্মান করে আমাদের বাঙালি বা বাংলার তথা বাঙালি নিজেকে যিনি বসে বলেন, সেই মুখ্যমন্ত্রী কাকে নিয়ে আসেন ব্র্যান্ড অ্যাম্বাসাডার করার জন্য? সৌরভ গাঙ্গুলি নয়, শাহরুখ খানকে। মিঠুন চক্রবর্তী বেঙ্গলের প্রচারে আসছে, সব জায়গায় যাচ্ছে বলেই কি তাকে এই পুরস্কৃত করা হলো? একদমই না, তিনি তার যে শিল্পকলার, তার যে ভারতবর্ষের চলচ্চিত্র জগতে তিনি তার যে অবদান রেখেছেন, তার জন্য তিনি পেয়েছেন। আপনার কি মনে হয়? তো আমরা শুনি মানে তৃণমূল বিশেষ করে প্রচার করে, যখন আবার জোটে ছিল বিজেপির সাথে, তখন বলতো না, জানি না তখন বিজেপি সাম্প্রদায়িক ছিল কিনা, মোহাম্মদ শামীকে কারা দিল? তৃণমূলের মিছিলে বিভিন্নভাবে প্রচার করে, বিজেপির মিছিল আমরা দেখেছি। বিজেপির মিছিলে যখনই বেরোচ্ছে একটাই জয় শ্রীরাম, এই জয় শ্রীরামটাকে যেভাবে সব জায়গায় কথায় কথা জয় শ্রীরামটাকে নিয়ে প্রচার করছে না বিজেপি? দেখুন, বাড়াবাড়ি এখন ধরুন, নিশ্চিত করে আমরা রামরাজ্যের কথা বলছি, কিন্তু রামরাজ্য দেখুন একটা আবেগের ব্যাপার। এখন আমি একটা আবেগ দেখিয়ে জয় শ্রীরাম বললাম, আমি হয়তো বলছি জয় মা দুর্গা, আমি বিশ্বাস করি, কেউ বলছে জয় মা কালী, যেহেতু আমরা রামরাজ্য। এই আবেগটা কি অন্য দলের লোকজনকে দেখলে বা অন্য দলের মানুষকে দেখলে আবেগটা বেশি বেড়ে ওঠে? না না, এরকম কোনো ব্যাপার নেই, আবেগ থেকে কেউ কেউ জয় শ্রীরাম বলে। দেখুন, নিশ্চিত করে রামচন্দ্রের একটা ভূমিকা আছে, আমরা ছোটবেলায় রামায়ণ পড়েছি, রামচন্দ্রের একটা ভূমিকা আছে। আমরা যেহেতু রামরাজ্য স্থাপন করবো বলেছি, এবং যেহেতু বিজেপির এজেন্ডার মধ্যে ছিল রাম মন্দির প্রতিষ্ঠা করব, এবং বিজেপি যেটা বলে সেটা করে। আমি নিজে যখন কংগ্রেস করতাম তখন আমি বক্তব্য রাখতাম, সারা জীবনে এই এজেন্ডাই থাকবে, জীবনে রাম মন্দির হবে না, ভারতবর্ষে 370 ধারা প্রত্যাহার হতে পারে না, 35-এ প্রত্যাহার হতে পারে না, কিন্তু বিজেপি করে দেখিয়েছে। এবং আমি সেই সমস্ত লোকেদের সম্মান জানাই যারা দীর্ঘদিন ধরে এই বিজেপি দলের সাথে জয়েছে, এবং এই জয় শ্রীরাম যে ধ্বনি তারা সেদিন থেকে তুলে ধরে রেখেছিল বলে আজকে এত বছর বাদে রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে।
এবং আগামী দিনে 24-এর পর ভারতবর্ষে মোদিজির নেতৃত্বে রাম রাজত্ব আসবে, এটা নিশ্চিত করে বলা যায়। আজকে ভারতবর্ষ কোথায় ছিল, আজকে কোথায় এসছে, এবং আগামী দিনে ভারতবর্ষ নিশ্চিত করে বিশ্বগুরুর আসনে বসবে মোদিজির নেতৃত্বে, এটা আপনাকে কথা দিতে পারি। এবং রাজনৈতিক মহল এই জায়গা থেকে, আপনার এই জায়গা থেকেই বলছে নিশ্চিতভাবে যদি বিজেপি আসে তাহলে গণতন্ত্রটা রাজতন্ত্রে পরিণত হবে। দেখুন, গণতন্ত্রের জায়গাতেই থাকবে। বিজেপি একমাত্র দল যার মধ্যে কোনো পরিবারতন্ত্র নেই। আপনাকে বলি এক এক করে। কংগ্রেস, জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, সোনিয়া, রাহুল, প্রিয়াঙ্কা। লালু প্রসাদ যাদব, রাবড়ি দেবী, তেজস্বী, মুলায়ম, তারপরে অখিলেশ। আমি যেদিকেই তাকান সব দিকে এই পরিবারতন্ত্রের বিরুদ্ধে এবং তৃণমূল স্তরের যারা কর্মী আছে যে কোনো রাজনৈতিক দলে, কংগ্রেসের বিশেষ করে, তাদের সম্মান দেওয়ার জন্য যিনি সব থেকে বেশি সোচ্চার হয়েছে তিনি আমাদের মাননীয় পিসিমণি। তিনি সব থেকে বড় পরিবারতন্ত্র করছেন। কাউকে চোখে পড়লো না, একটাই যোগ্য এমপি পাওয়া গেছে। তুমি একাধিক এমপির সাথে বিভিন্ন জায়গায় যাচ্ছ, বিভিন্ন মুভমেন্ট করছো, পরিচিতিও রয়েছে, প্রতিদিন কারো না কারোর সাথে তোমার দেখা হচ্ছে বিজেপি এমপিদের সাথে। তোমার কি মনে হয় এই লোকসভায় যে বিজেপি কতগুলো আসন পেতে পারে বলে তোমার মনে হয়? বিজেপি গতবারের থেকে এই লোকসভায় নিশ্চিত করে বেশি আসন পাবে, এবং মানুষ এবং ইয়ং জেনারেশন, আমি যেটা বলি ইয়ং জেনারেশন মানুষ বিজেপিকে আনার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। তার কারণ 34 বছর আর এই 13 বছর, 45 বছরে রাজ্যটা অনেক পিছিয়ে গেছে। তুমি যদি দেখো, আমি কিছুদিন আগে ওই উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের সময় আমি গেছিলাম উত্তরপ্রদেশ। মানে এত উন্নয়ন, চারিদিকে রাস্তাঘাট, রেল লাইন, ব্যাপক ওভারব্রিজ, মানে ঢালাও উন্নয়ন, ভাবা যায় না। সেই উন্নয়ন তো আমাদের এখানেও হয়েছে। 10 বছর আগে যে ডুম জ্বলতো, যে কম লাইট চলতো, এখন রাস্তায় রাস্তায় আলো, রাস্তাঘাট এত পরিষ্কার, গ্রামে গ্রামে গেলে দেখতে পাওয়া যায় কি উন্নয়ন করেছে। তারপরেও উন্নয়নের ঘাটতি, মানুষের কাছে এতগুলো স্কিম দেওয়া রয়েছে, তার মধ্যেও উন্নয়নের ঘাটতি কোথায়? না, তোমায় বলি, নিশ্চিত করে বামফ্রন্টের আমলে রাস্তায় বাদ জ্বলতো, এখন হয়তো আলো বেড়েছে। কিছু কাজ যে হয়নি আমি এটা একদম বলবো না, কিছু কাজ হয়েছে। কিন্তু সব থেকে বড় যে জায়গাটায় ঘাটতি হয়ে গেছে সেটা হচ্ছে রাজ্যে কর্মসংস্থানের কোনো ব্যবস্থা হয়নি। মমতা ব্যানার্জি প্রচুর ফিতে কেটেছে, কিন্তু কোনো কারখানার ফিতে কাটেনি, কোনো কোম্পানি বড় পশ্চিমবাংলায় আনতে পারেনি। উনি খুব বড় বড় করে ইকো পার্কে শিল্প মেলা টেলা করেন, খাওয়া দাওয়া ভালোই হয়, কিন্তু শিল্প আসে না। দেখুন, জ্যোতিবাবুর মেধাবী ছাত্র তো, জ্যোতিবাবু মাঝে মাঝে শিল্প ধরতে লন্ডন যেতেন, শিল্প ধরতেন, ব্যাগেও পুড়তেন, কিন্তু প্লেনে ওঠার সময় কখন ব্যাগ কেটে পালিয়ে যেত বোঝা যেত না। আর মমতা ব্যানার্জিও সেই কায়দাটা শিখে নিয়েছেন, শিল্পপতি ধরেন, তাদের নিয়ে এসে খাওয়া দাওয়া করে মোচ্চপ টোচ্চপ করে 2-1 দিন খুব আনন্দ করে, কিন্তু শিল্প আর আসে না। শিল্প মেলা করতে গিয়ে যে টাকা খরচা হয়েছে তাই দিয়ে একটা শিল্প করে দেওয়া যায়। পশ্চিমবাংলার কিছু বেকার ছেলের কাজ হতো। উনি যে টাকা, আমি একবারও বলছি না লক্ষ্মী ভান্ডারের বিরোধী, আমি বলছি যে টাকা উনি লক্ষ্মী ভান্ডারের পেছনে ব্যয় করেন, সেই টাকা দিয়ে যদি উনি ধরুন পুরুলিয়া বা বাঁকুড়া, বিষ্ণুপুর এইসব সাইডে, মেদিনীপুর সাইডে যদি একটা শিল্প করতেন, বাংলার বহু মানুষের উপকার হতো, বহু বেকার মানুষ
1000 টাকা ভাতা নিয়ে অসম্মানের নয়, 500,000 টাকা সম্মানের সাথে 5,000 টাকা 7,000 টাকা নিজের শ্রম দিয়ে রোজগার করে সম্মানের সাথে বাঁচতে পারে। এই জায়গাটা বুঝতে হবে। আজকে ধরুন টেসলা আসছে, অন্য রাজ্যে চলে যাচ্ছে, স্যামসাং অন্য রাজ্যে চলে যাচ্ছে, আমার রাজ্যে আসছে না কেন? আমি তো নিশ্চিত করে সবই মমতা ব্যানার্জির খারাপ বললে হবে না। ধরুন স্বাস্থ্যক্ষেত্রে বামফ্রন্টের আমলে যা ছিল, বামফ্রন্ট হচ্ছে সব থেকে সর্বাধিক পচা যে দলটা, সর্বাধিক নিকৃষ্ট দল যে হতে পারে সেটা হচ্ছে বামফ্রন্ট। আর আমি নিজে করার পরও বলছি, আমি সব থেকে ঘৃণা করি যে দলটাকে, সেই দলটার নাম কংগ্রেস। আপনি বলুন তো, এই নেতাদের কথা বলি আমি, যে কংগ্রেসের 55,000 কংগ্রেস কর্মী খুন হয়েছিল, আবার সিপিএম বলে তাদের নাকি বহু শহীদ হয়েছিল, তাদের সবার রক্ত ব্যর্থ হয়ে গেল, দু একটা নেতার তারা জোট করে ফেললো। মমতা ব্যানার্জির নিশ্চিত করে বামফ্রন্টের থেকে ভালো, বামফ্রন্ট যে জায়গায় রেখে গেছিল তার থেকে উন্নয়ন করেছে। ব্যাপারটা হচ্ছে বামফ্রন্ট, দেখুন চুরিটা বামফ্রন্টের থেকে শিখেছে, পুরোটা শিখতে পারেনি। বামফ্রন্ট স্ট্র দিয়ে খেত, গ্লাস দিয়ে খেয়েছে, ঠোঁটে মুখে লাগিয়ে ফেলেছে। চাকরি চুরি তো বামফ্রন্টও করেছে। মীনাক্ষী চাকরি পেল কি করে? এই যে সারদা, সুজন বাবু, এখন গায়ে এড়িয়ে গেলে তো হবে না। বামফ্রন্ট পশ্চিমবাংলার সব থেকে, যদি পশ্চিমবাংলার সর্বনাশ করে থাকে, সেটা করে গেছে 34 বছরে বামফ্রন্ট। আর কটা দিন বাকি আছে, প্রায় সময় চলে এসছে, 1 মাস 5-7 দিন বাকি রয়েছে। কিভাবে বরানগর বিধানসভায় বিজেপি প্রচারটা সারছে, মানে আর কতটা বাকি রয়েছে, সংগঠনটা কিভাবে বাড়বে, এই নিয়ে চিন্তা ভাবনা, গেম প্ল্যান? দেখুন, আমি আপনাকে বলি, সজল ঘোষ যে পরিশ্রম করছে, আমার দেখা রাজনৈতিক জীবনে আমি কোনো দলীয় প্রার্থী আমি বললাম এই পরিশ্রম করতে দেখিনি। ওর মধ্যে নিশ্চিত করে একটা ঐশ্বরিক ক্ষমতা আছে, না হলে এই রোদের মধ্যে, আমি নিজে অসুস্থ হয়ে পড়েছি, আমি বেরোতে পারছি না রোদে। এই রোদের মধ্যে 8:30 9টা থেকে দুপুর 2টো, আবার বিকেলবেলায় 5টা থেকে রাত্রি 10টা 10:30 বেজে যাচ্ছে, প্রত্যেকটা মানুষের সাথে মিট করছে, তাদের কথার উত্তর দিচ্ছে, তাদেরকে করজোড়ে নিবেদন করছে। নিশ্চিত করে এর যে রিটার্ন, এর প্রতিদান সজল ঘোষ পাবে। এবং আমি আপনাকে বলছি, মানুষ স্বতঃস্ফূর্তভাবে সজল ঘোষকে ভোট দেবে। দখলদারি হতে দেবো না। বাজারে দখল করে পার্টি অফিস বানিয়ে নিচ্ছে দোকান, বাকি দোকানদাররা আমরা চোখ, এটা হতে দেবো না। সজল ঘোষের বিরুদ্ধে কোনো রকম কোনো অভিযোগ নেই। সজল ঘোষ রাজনীতিতে আজকে নতুন নয়, দীর্ঘদিন ছাত্র রাজনীতি। সিটি কলেজ মানে সজল ঘোষ সিটি কলেজে বড় বড় অনুষ্ঠান করেছে, সিটি কলেজটা চালিয়েছে। আবার আগেও বলেছি, এখনো বলছি, একটা ছাত্রছাত্রী বলতে পারবে না যে সজল ঘোষ তার থেকে 10 টাকা নিয়েছে। সজল ঘোষ দিয়েছে ছাড়া নেয়। আমি বলছি, সজলের সাথে আমি থাকার সুবাদে আমি দেখেছি বহু পরিবারের, আজকে তারা গৃহবধূ, তারা বেরিয়ে দেবুর সাথে দেখা করতে আসছে। বলছে, দেবুদা চিনতে পারছো, আমি তোমার সময় সিটি কলেজে পড়তাম। তারপরে তারা কথাবার্তা বলছে, আমি বলছি তোমার জন্য করব। আমি এই জিনিস দেখিনি। আমি আপনাকে বলছি, আমি দীর্ঘদিন রাজনীতিতে আছি, বাড়ির মহিলারা বেরিয়ে এসে হুইসপারিং ক্যাম্পেনিং থেকে শুরু করে যেভাবে করছে, যে কোনো জিনিসের লেগে থাকার একটা ফল পাওয়া যায়। তো ছাত্র রাজনীতিতে সজল ঘোষ যে সিটি কলেজে লেগেছিল, তার ফল দেবু এইবারের নির্বাচনে পাবে। বরানগরের 4 তারিখের পর বরানগরের বিধায়কের নাম হচ্ছে সজল ঘোষ, লিখে রাখুন। 4 তারিখে পরে বরানগরের বিধায়কের নাম সজল ঘোষ। আগে থেকেই অ্যানাউন্সমেন্ট করে দিল, যেভাবে প্রথম দফার পরে তৃণমূল মিছিলে বেরিয়েছিল,
কিন্তু মানুষ কি বলবে, রায় কোন দিকে যাবে এবং প্রচার কিভাবে হচ্ছে, এই সব ধরনের খবর নিয়ে আমি আবার আসবো আপনাদের কাছে। ততক্ষণের সঙ্গে থাকুন।